হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। সবার মাথার উপরে এস লাইন, আর এই লাইন দেখে বোঝা যাচ্ছে সে কতজনের সাথে শারীরিক সম্পর্ক করেছে। আসলে একজন ব্যক্তি কতজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত তা এই লাল লাইন দেখে বোঝা যাবে, আর এই লাইনগুলোকে বলা হয় এস লাইন। আর ঠিক এইরকমই একটি কনসেপ্ট নিয়ে তৈরি নতুন কোরিয়ান থ্রিলার ড্রামা এস লাইন। এই ড্রামাতে রয়েছে মার্ডার মিস্ট্রি এবং থ্রিলার, আর বেশ একটি ইউনিক কনসেপ্ট। একটাবার ভেবে দেখো, তুমি যদি এরকম লাইন দেখতে পেতে, অর্থাৎ কার সাথে কতজনের সম্পর্ক রয়েছে এটি যদি তুমি দেখতে পেতে, তাহলে তোমার কেমন লাগতো? তো চলো আর দেরি না করে আজকের এই আকর্ষণীয় ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা এই ড্রামার মেন ক্যারেক্টারকে দেখতে পাই, আর এর নাম হচ্ছে ইয়ন। তার রুম দেখে মনে হচ্ছে সে অনেক দিন ধরে ঘরের বাইরেই যায়নি। এরপরে ইয়ন তার রুমের জানালাটি খুলে নিচে একটি মেয়েকে দেখতে পায় যার নাম সিওনে। এরপরে আমরা দেখতে পাই সিওনের আঙ্কেল তাকে গাড়িতে বসতে বলে এবং তাকে বলে আমি তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে আসি, কিন্তু সিওনে তার আঙ্কেলের গাড়িতে বসতে চায় না। সে বলে আমি এমনি চলে যাব। এখানে ইয়ন সিওনের মাথায় একটি এস লাইন দেখতে পায়। গাড়িতে বসে থাকা সেই মেয়েটির আঙ্কেলের মাথায় অনেকগুলো এস লাইন দেখতে পায়। এর মানে হচ্ছে তার আঙ্কেল অনেকগুলো ফিজিক্যাল সম্পর্ক করেছে। এরপরে ইয়ন তার সামনের বিল্ডিং এর দিকে তাকায়। সেখানে সে একটি মেয়েকে জানালার সামনে দেখতে পায় যার নাম হচ্ছে ইভন। সেই ইয়নকে দেখে হাসতে থাকে। ইয়ন তার মাথায় অনেকগুলো এস লাইন দেখতে পায়, আর যখনই তাকে দেখে তার প্রতিবেশী মেয়েটি হাসতে থাকে তখনই ইয়ন তার জানালাটি বন্ধ করে দেয়। এরপরে ইয়ন টিভি দেখতে থাকে। টিভির ভেতরেও সে সব মানুষেরই এস লাইন দেখতে পাচ্ছিল। এরপরে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমাদের ইয়নের ছোটবেলা দেখানো হয়। ইয়ন যখন ছোট ছিল তখন সে তার বাবার মাথায়ও কয়েকটা এস লাইন দেখতো, আর ইয়ন তখন ড্রয়িং করত। সে এই বিষয়টি ড্রয়িং করেছে। তখন ইয়নের মা তার ড্রয়িং দেখে। ইয়নের বাবার মাথা থেকে একটি লাইন ইয়নের মায়ের মাথাতে এবং ইয়নের মায়ের বোনের মাথাতে। এটাতে ইয়নের মা তো খুব ভালোভাবে বুঝে যায় যে তার হাজবেন্ডের তার নিজের বোনের সাথেই সম্পর্ক রয়েছে। আর এই ড্রয়িং গুলো দেখে সে তার সত্যতা যাচাই করে, আর এই সবকিছু সত্যতা জানার পরে ইয়নের মা রাগে তার বাবাকে মেরে ফেলে। আর তাকে মারার অবস্থায় ইয়ন এইগুলো দেখে ফেলে। ইয়নের মা ইয়নের বাবাকে মারার পরে সেখান থেকে চলে যায়। ইয়ন বলে প্রথমে আমি এই লাইনগুলো বুঝতে পারতাম না, এরপরে আমি যখন ধীরে ধীরে বড় হলাম তখন এই লাইনগুলো বুঝতে পারলাম, কিন্তু ধীরে ধীরে আমি যখন বড় হই তখন আমি এই লাইনগুলোর মানে বুঝতে পারি। আর এটাও আমি বুঝতে পারি যে এস লাইন দেখার কারণে মানুষ মৃত্যুবরণ করতে পারে। আর এই জন্য আমি সবসময় নিজের চোখ এবং মুখ বন্ধ হয়ে রাখি, কাউকে কিছুই বলি না। আর এই সব কিছু আমাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছিল, তাই আমি সবকিছু শেষ করে দিতে চাচ্ছি। এরপরে আমরা দেখতে পাই যে ইয়ন এই এস লাইনকে একটি অভিশাপ মনে করে। সে মনে করে আমি একটি অভিশাপের মধ্যে আছি, না হলে কেন শুধু আমি এটা দেখতে পাচ্ছি। আর সে নিজেকে শেষ করারও অনেক কয়বার চেষ্টা করেছে। কখনো সে ছাদ থেকে লাফ দিয়েছে, কখনো সে রুমে দড়ি টাঙিয়েছে, আর কখনো কখনো সে তার হাতও কাটার চেষ্টা করেছে, কিন্তু সে এত সব কিছু করার পরেও মরেনি। অবাক করা বিষয়, সে প্রতিবারই অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায়। এরপরে সে তার রিসার্চ গুলো দেখছিল, আর সে নিজে নিজেই বলছিল যে আমাকে এটা খুঁজে বের করতে হবে যে এস লাইন কেন আমি দেখতে পাই, নাকি এই এস লাইন কেউ তৈরি করেছে। এই এস লাইন কি আমি বাদেও অন্য কেউ দেখতে পাই, আর আমি এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত হব। আর তখনই ইয়নের দরজার কলিং বেল বাজে। ইয়ন তখন দরজার কাছে যায়, আর দরজার ভেতর থেকে দেখতে পায় যে তার প্রতিবেশী সেই মেয়েটি তার বাসায় এসেছে, আর সেই মেয়ে অর্থাৎ ইভন তার জন্য ফল নিয়ে এসেছে। আর সে বাইরে থেকে কলিং বেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু এত সবকিছুর পরেও ইয়ন দরজা খোলেই না। এরপরে ইভন বাইরে সিঁড়িতে বসে পড়ে আর বলতে থাকে কিছুদিন আগেই তোমার পাশের বিল্ডিং এ আমি শিফট হয়েছি। প্রথমে আমি কেক নিয়ে আসতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম হয়তো তুমি নাও খেতে পারো, তাই ফলমূল নিয়ে আসলাম। ইয়ন তার কোনো কথার উত্তরই দেয় না। তখন ইভন বলে আমি এই ফলমূলগুলো এখানেই রেখে যাচ্ছি, তুমি এই ফলগুলো এখান থেকে নিয়ে নিও। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ইভন চলে যাওয়ার পরেই ইয়ন সেই ফলগুলো সেখান থেকে নিয়ে নেয়, আর রুমে এসে সেই ফলগুলো তো এমন ভাবে খেতে শুরু করে মনে হচ্ছে সে অনেকদিন ধরে কিছুই খায়নি। পরের দিন আমরা সেই মেয়েটির আঙ্কেলকে দেখতে পাই যার নাম হচ্ছে জিও। সে একজন পুলিশ অফিসার, আর এই ড্রামার মেন ক্যারেক্টার। আমরা দেখতে পাই সে পুলিশ স্টেশনের ভেতরে যায় আর তার কলিগদের সাথে কথা বলতে থাকে। পরে তার এক কলিগের সাথে সে রোমান্স করতে থাকে। পরের দিন আমরা সিওনিকে দেখি। তার স্কুলের একজন মেয়ে যার নাম হাইয়ং অনেকগুলো মেয়ের সাথে মিলে সিওনিকে র্যাগিং করছে।
আর সিওনিকে অনেকভাবে মারধর করছিল। আসলে এই মেয়েগুলো তার কাছ থেকে চাঁদার টাকা চাইছিল। সিওনি সেই টাকা না দেওয়ার কারণেই তাকে মারধর করছে। আর রুম পরিষ্কার করা ঝাড়ু দিয়ে তার গলায় ধরে বলে, আমি যেই টাকাগুলো চেয়েছিলাম এখনো তুমি দাওনি কেন? আমি তোমাকে বারবার টাকাগুলো নিয়ে আসতে বলেছিলাম, তুমি এখনো টাকাগুলো নিয়ে আসোনি। আর সে তাকে এটাও বলে যে এরপরে যদি তুমি টাকাটি না নিয়ে আসো তাহলে আমি তোমাকে ছাদ থেকে ফেলে দেবো, আর ভুলেও তোমার সেই পুলিশ আঙ্কেলকে এই বিষয়গুলো বলবে না। এরপরের সিনে আমরা জি ইউককে দেখি। সে তার কলিগ ডংসিকের সাথে ক্রাইম সিনে এসেছে, যেখানে একটি মেয়ের মার্ডার হয়েছিল। সে ওই অ্যাপার্টমেন্টটি ভালোভাবে দেখতে থাকে। সে সেখানে কিছু খাবারের বক্স দেখতে পায়, আর এটা দেখে সে বুঝতে পারে মার্ডার হওয়া মেয়েটি বেশিরভাগ সময় বাইরে থেকে খাবার অর্ডার করে খেত। এরপরে জিউকের জুনিয়র এসে বলে, আশেপাশে জিজ্ঞাসাবাদ করে দেখলাম হেলমেট পরে এখানে একজন ফুড ডেলিভারি ম্যান এসেছিল। পরের সিনে আমরা দেখতে পাই জি ইউক আর ডনসিক একসাথে বসেছিল। তারা এই ক্রাইম সিনগুলো নিয়ে কথা বলছিল, যেখানে ডনসিক জি ইউককে বলে, মেয়েটির সাথে তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়নি, আর ওর তো কোনো শত্রুও নেই, আর গতকালকে রাত্রে তো সে কোনো খাবারও অর্ডার করেনি, আর ঘর থেকে কোনো টাকা পয়সাও চুরি হয়নি। আর এটার মানে হচ্ছে কোনো না কোনো সাইকোপ্যাথ আছে। তুমি কি ওর লাভ লাইফ সম্পর্কে রিসার্চ করেছো? ডনসিক বলে, প্রথমে তার একটি বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে তার অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। 1 বছর ধরে সে সিঙ্গেল। সে আসামিকে খোঁজার জন্য বলে। এর পরের সিনে আমরা ইয়নকে দেখতে পাই। ইয়ন টিভিতে সেই মেয়েটির মার্ডারেরই নিউজ শুনছিল, যেখানে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলা হচ্ছিল উনি এই হেলমেটওয়ালা ব্যক্তি। ইয়ন তখন একটি বিষয় নোটিশ করে যে সেই হেলমেটওয়ালা ব্যক্তির মাথায় শুধু একটি লাইন, আর একজন প্রাপ্তবয়স্কের মাথায় একটি লাইন। এটা খুবই অস্বাভাবিক। তখনই ইয়ন বাইরে থেকে একটি মোটরসাইকেলের আওয়াজ পায়। ইয়ন তখন জানালা দিয়ে দেখতে পায় সেই একই রকমের লোক এবং মাথায় হেলমেট, যে একটু আগে টিভিতে দেখলো, আর সেই লোকটি তার সামনের বিল্ডিং এ যাচ্ছে। ইয়ন তখন তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে ফোন করার জন্য মোবাইল হাতে নেয়, কিন্তু তখন এসে দেখে তার ফোনে চার্জ শেষ। সে তখন তার ফোনটি চার্জে দিয়ে জানালা দিয়ে তাদের উপরে নজর রাখার জন্য দেখে। সে তখন জানালা দিয়ে দেখতে পায় সেই লোকটি ইভনের ফ্ল্যাটেই যাচ্ছে। এরপরে ইয়ন তাড়াতাড়ি করে তার ফোনটি নিয়ে পুলিশ স্টেশনে কল করে দেয়, আর সে কল করে বলে তার সামনের ফ্ল্যাটে সেই হেলমেটওয়ালা লোকটি ঢুকে পড়েছে। আর তখন ইয়ন দেখে সেই লোকটি ইভনের বয়ফ্রেন্ড। পরের দিন আমরা দেখি হাইয়ন স্কুলে বসে আছে, আর সে দেখছিল আজকে সিওনে স্কুলে আসেনি। আর এটি দেখে সে তার আলমারির বক্স খোলে, আর সেখানে সে একটি জ্যাকেট এবং একটি লাভ লেটার পায়। আর সেই লাভ লেটারটি পেয়ে তারা পড়তে শুরু করে। অপরদিকে জিউক যখনই তার রুমে আসে, সিওনে তার রুম থেকে বের হয়ে এসে তাকে বলে, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? জিউক তার মানিব্যাগে থাকা সব টাকাই তাকে দিয়ে দেয়, আর বলে আরো কিছু লাগলে আমি তোমাকে কালকে দিয়ে দিব। আর তখন সে সিওনের গালে একটি আঘাত দেখতে পায়। আর তখন সিওনেকে বলে, আচ্ছা তুমি আজকে স্কুলে যাওনি কেন? আর এই আঘাত কিসের? কেউ কি তোমাকে মেরেছে? তখন সিওনে বলতে থাকে, তাতে তোমার কি? তুমি এটা বলো তুমি আমাকে কত টাকা দিবে। আর এটা শুনে জিউক বলে, আচ্ছা তুমি এত টাকা নিয়ে কি করবে? সিওন কোনো কথা না বলেই তার রুমে চলে যায়। এরপরে জিউকের কাছে ডমজিগের কল আসে, আর সে জিউককে কল করে বলে, কালকে তোমার বিল্ডিং এর কাছ থেকে একজন আমাদেরকে কল করেছিল, আর সে হেলমেট পরা ব্যক্তিটির বিষয়ে কথা বলছিল। তুমি কি তার সাথে যে দেখা করতে পারো? আর জিউক যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে সেই ইয়নের অ্যাপার্টমেন্টই দেখছিল, আর সেই অ্যাপার্টমেন্টটি সম্পূর্ণ ঢাকা ছিল, আর সেই অ্যাপার্টমেন্টের রুমের কাজগুলো সম্পূর্ণ ঢাকা ছিল। এরপরে জিউক ইয়নের বাসায় গিয়ে কলিং বেল বাজাতে থাকে, আর বলতে থাকে, আমি আর্ক পুলিশ স্টেশন থেকে এসেছি। ইয়ন তাকে ডোর হোলের মাধ্যমে দেখে, আর দেখে দবকে যায়, কারণ সে এত কাছে থেকে অনেকগুলো এসলাইনওয়ালা ব্যক্তিকে দেখছে। আর তখনই ওপরে সিঁড়ি দিয়ে একজন লোক নেমে আসছিল। সেই লোকটি জিউককে বলতে থাকে, ওকে ডেকে কোনো লাভ নেই, সে কখনোই বাইরে আসবে না। আর সেগুলো বলে সেখান থেকে চলে যায়। এরপরে ইয়ন একটু সাহস করে দরজা খোলে, আর দরজার একটু কাছে এসে বলে, গতকালকে রাতে আমার একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। ওই হেলমেট পরা লোকটিকে আমি খুনি ভেবেছিলাম, তবে আপনার সামনের ফ্ল্যাটে যে নতুন মেয়েটি এসেছে ওই মেয়েটির বয়ফ্রেন্ড। জিউক তখন ইয়নকে বলে, তুমি তো একজন স্টুডেন্ট, তুমি স্কুলে যাও না কেন? এটা শুনে ইয়ন তাড়াতাড়ি করে তার রুমের দরজাটি বন্ধ করে দেয়। তখন জিউক বলতে থাকে, আজকালকের ছেলে মেয়ে কত বেয়াদব হয়ে গেছে, কোনো ভদ্রতা কোনো সম্মানও নেই। রাতে আমরা ওই হেলমেট পরা ব্যক্তিকে আবার দেখতে পাই। সে বিল্ডিং বিয়ে এন্ট্রি নিচ্ছিল, আর ইয়নের উপরে বিল্ডিং এ গিয়ে আবার নিচে আসতে থাকে। আর যখনই সেই লোকটি নিচে আসতে থাকে, ইয়ন তার ডোর হোল দিয়ে সেই লোকটিকে দেখছিল, আর সেই হেলমেটওয়ালা লোকটির সামনে যেতে যেতে হুট করে থেমে যায়, আর সে ইয়নের ডোরের কাছে চলে আসে, আর সে ইয়নকে দেখতে থাকে। আর এটা দেখে তো ইয়ন একদম ভয় পেয়ে যায়। এরপর সিন আমরা দেখি সিওনে এক জায়গায় বসে আছে, আর তখনই তার কাছে হাইয়নের মেসেজ আসে, যেখানে লেখা ছিল কালকে চুপচাপ টাকা নিয়ে স্কুলে চলে আসবে। আর তখনই সিওনি একটি মহিলাকে দেখে যে এটিএম থেকে টাকা বের করে বাইরে যাচ্ছিল।
সিওনের টাকার অনেক দরকার ছিল। আর তখন সেই মেয়েটির ব্যাগ চুরি করার জন্য সে তার পিছু করতে থাকে। যখনই সে সেই মেয়েটির কাছ থেকে ব্যাগটি চুরি করবে আর তখন সেখানে অনেকগুলো লোক চলে আসে আর সে ব্যাগটি চুরি করতে পারে না। এর পরের সিনে আমরা দেখি ডমজিক জিউককে বলে, ভিকটিমের এক্স বয়ফ্রেন্ডের সম্পর্কে খবর নিয়েছি, আর অবাক করার বিষয় হচ্ছে আপনার এরিয়ার বিল্ডিং বেয়েই সে থাকে, যার নাম হলো জিয়ংমিন, আর সে আর্ট স্কুলের টিচার। জিউক তার ছবি দেখে আর ছবি দেখেই তাকে চিনে ফেলে, কারণ সে সেই ব্যক্তি ছিল যে আজকে সকালে ইয়নের দরজার কাছে যখন দাঁড়িয়েছিল তখনই দেখেছিল, কিন্তু তখন সে চশমা পরেছিল। ডমজিক তখন জিউককে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে, গত মাসে যে মেয়েটির মার্ডার হয়েছিল এই জিয়ংমিন অর্থাৎ এই লোকটি ওই মেয়েটির জিমেও যেত, তার মানে এর কানেকশন দুই ভিকটিমের সাথেই, আর এটা তো কোনো কোইন্সিডেন্স হতেই পারে না। তখন তারা দুজন সিয়ংমিং এর অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য দাঁড়ায়, আর তখনই জিউকের কাছে হসপিটাল থেকে একটি কল আসে যে হসপিটালে তার বাবা অ্যাডমিট ছিল। তখন জিউক ডংসিককে বলে, তুমি জিয়ংমিং এর বাসায় গিয়ে ইনভেস্টিগেশন করো, আমি একটু পরে আসছি। এরপরে সে হসপিটালে চলে আসে, যেখানে নার্স তাকে বলে আপনার বাবা হঠাৎ করে গায়েব হয়ে যায়, আমরা তাকে খুঁজে পাচ্ছি না। জিউক এটা শুনতেই তাড়াতাড়ি করে ছাদে চলে আসে, আর এটা দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই জানতো যে তার বাবা এখানে আছে। সে বিল্ডিং এর ছাদে গিয়ে দেখে যে তার বাবা একদম ছাদের ধারে দাঁড়িয়ে আছে, আর তখন হসপিটালের স্টাফ এসে তাকে নিচে নামিয়ে নেয়। এইদিকে ডমজিক জিয়ংমিং এর অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। যখনই সে রুমে প্রবেশ করে সে সব জায়গায় অন্ধকার দেখে। সে লাইট অন করে আর একটি রুমের ভেতরে প্রবেশ করে, যে রুমটি সম্পূর্ণ লাল ছিল আর সেখানে অনেক দড়িও পড়েছিল। সে জিউককে ফোন করে বলতে থাকে, আমাকে এখানে কোনো সমস্যা মনে হচ্ছে। জিউক তাকে বলে, আমি রাস্তার মধ্যে আছি, অল্প সময়ের মধ্যে আমি চলে আসবো। আর তখনই আমরা দেখি জিয়ংমিং সেই রুমে লুকিয়েছিল, আর সে হঠাৎ করে ডগজিকের মাথার উপরে লোহার দণ্ড দিয়ে বাড়ি দেয় আর ফোনও কেটে যায়। জিউক তখন ডগজিককে কল করে, কিন্তু তারপরেও কল ধরে না ডগজিক। আর এটাতে জিউক বুঝতে পারে অবশ্যই কোনো না কোনো সমস্যা হয়েছে, আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। জিয়ংমিন ডগজিককে সেখানে বেহুশ করে বেঁধে ফেলে। এরপরে সে একটি হেলমেট পরে নেয়, এরপরে চশমা লাগায়। সে আয়না দেখে বলতে থাকে, শুধু আর একজন বাকি। এরপরে সে বিল্ডিং এর নিচে চলে আসে, আর তাকে নিচে আসার সময় ইয়ন তাকে জানালা দিয়ে দেখে ফেলে। ইয়ন তখন তার এস লাইনটি দেখতে পায়, সে দেখতে পায় তার এস লাইন ইভনের সাথে কানেক্ট, আর সে তারই অ্যাপার্টমেন্টে যাচ্ছে। সে আবারও পুলিশ স্টেশনে কল করে, আর কল করতে যেয়ে দেখে তার ফোনে চার্জ আবারও শেষ। এই জন্য সে তাড়াতাড়ি করে তার রান্নাঘর থেকে একটি চাকু নিয়ে সে বিল্ডিং এর নিচে চলে আসে। আর এতদিন পরে সে রুমের বাইরে এসেছে, যার কারণে সে ঠিক মতো হাঁটতেই পারছিল না, যেটার কারণে সে সেখানে মাথা ঘুরে পড়ে যায়। আর তখন সে তার মাকে ইমাজিন করতে শুরু করে। তার মায়ের হাত রক্তে লাল হয়েছিল, আর সে তার মায়ের হাতের দিকে হাত বাড়াচ্ছিল। অপরদিকে জনমিং ইভনের অ্যাপার্টমেন্টে চলে এসেছে। ইভন তো প্রথমে তাকে দেখে মনে করে তার বয়ফ্রেন্ড এসেছে, কিন্তু জংমিং যখনই তার হেলমেটটি খুলে ইভন তাকে দেখে হয়রান হয়ে যায়। সে অবাক হয়ে বলতে থাকে, জিয়ংমিন তুমি এখানে কি করছো? এরপরে আমরা দেখতে পাই জিয়ংমিনও ইভনের মাথায় এস লাইন দেখতে পাচ্ছে, আর তখন জংমিন ইভনের গলা টিপতে শুরু করে আর বলতে থাকে, এটা করলে আমরা সবাই বেঁচে যাব, আজকে তোমাকে মেরে ফেলবো আমি। আর ঠিক তখনই সেখানে ইয়ন চলে আসে। ইয়ন তাকে সেখান থেকে সরে যেতে বলে। জিয়ংমিন তখন ইয়নের কাছে যায় আর তাকে বলে, তুমি এই চাকু দিয়ে আমাকে মারবে, ট্রাই তো করে দেখো, আর তুমি এত কাবাকাবি করছো কেন? এটা বলে সে ইয়নের হাত থেকে চাকুটি নিয়ে ইয়নকেই মেরে দেয়। আর তখন ইয়ন মেঝেতে পড়ে বেহুশ হয়ে যায়। এরপর আমরা দেখি জিউকও সেখানে চলে এসেছে, আর সে জিয়ংমিং এর বিল্ডিং এর দিকে যেতে থাকে। সে জিয়ংমিং এর রুমে যাওয়ার আগেই দেখে ইয়নের রুম খোলা, আর ইয়নের রুম খোলা দেখে সে তার রুমে ঢুকে পড়ে। সে তার রুমের সবকিছুই আস্তে আস্তে পর্যবেক্ষণ করতে থাকে। অপরদিকে জিয়ংমিন ইভনকে মারার চেষ্টা করতে থাকে, আর হঠাৎ করে তার চশমাটি খুলে যায়। আর তখন সে পাগলের মতো চিল্লাতে চিল্লাতে তার চশমাটি খুঁজতে থাকে আর বলতে থাকে, আমার চশমাটি কোথায়? আর কিছুক্ষণ খোঁজার পরে সে তার চশমাটি পেয়ে যায়, আর সেই চশমাটি পাওয়ার পরে সে হাসতে শুরু করে, আর সে ইভনকে আবারও মারার চেষ্টা করে। এবারে ইভনের চিৎকার জিউক শুনতে পায় ইয়নের রুম থেকেই। সে ইয়নের রুম থেকেই তাকিয়ে দেখে, সে দেখতে পায় জিয়ংমিন ইভনকে মারছে, আর তার পাশেই ইয়নও সেখানে পড়ে আছে। এরপর আমরা দেখি ইয়নেরও হোঁশ চলে আসে, কারণ সে অটোমেটিক্যালি সুস্থ হয়ে যেত। ইয়ং তখন জিয়ংমিং এর পায়ে চাকু মেরে দেয়, আর তখন জিয়ংমিন চিল্লাতে থাকে। আর তখনই জিয়ংমিন সেই চাকুটি নিয়ে ইয়নকে চাকু মারতে যায়, আর তখন জিউক ইয়নের রুম থেকে তাকে শুট করে দেয়, আর তখন সে মেঝেতে পড়ে যায়। আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে আসছিল, আর সে বলতে থাকে, এই লাইন গায়েব হয়ে যাচ্ছে। এরপরে সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে, আর রাস্তার পাশে ইয়ন সেখানে বসেছিল, যেখানে জিউক এসে তার সানগ্লাসটি দেয়। সে বেহুশ হয়ে পড়ে যাওয়ার জন্য সেই সানগ্লাসটি সেখানে পড়েছিল।
জিওংমিনের ডেড বডি দেখে ইয়ন সে নিজে নিজে বলতে থাকে সেও কি এস লাইন দেখতে পেত, কিন্তু কিভাবে দেখবে। তখন সে মনে করতে থাকে যখন জিওংমিং এর চশমা নিচে পড়ে গিয়েছিল তখন সে পাগলের মতো সেই চশমাটি খুঁজছিল। আর তখন সে নিজে নিজে বলতে থাকে সে কি ওই চশমার সাহায্যে এস লাইন দেখতে পেত নাকি। সেখান থেকে যখন সব লোক চলে যায় জিউক ইয়নকে বলে তুমি কি শিওর যে তোমার হসপিটালে যাওয়ার দরকার নেই। ইয়ন তাকে মানা করে দেয় যে না আমার দরকার নেই, আর তাকে বলে একটু আগে যে ব্যক্তিটি মারা গেল সে কে ছিল। জিউক তখন বলে এটি আমি তোমাকে পরে জানাবো। আর তখন সেখানে সিওনে চলে আসে আর সে ইয়নকে দেখে বলতে থাকে এই রাতে আবার সানগ্লাস কে পরে। জিউক তখন সিওনেকে বলে তোমরা কি একে অপরকে চেনো। এখানে তারা দুইজনের কেউই এটার জবাব দেয় না। পরের সিনে আমরা দেখি জিউক সিওনের রুমে আসে। সিওনে তাকে বলে তুমি যদি টাকা না নিয়ে এসে থাকো তাহলে আমার রুমেও আসার দরকার নেই। আর যেটার কারণে জিউক তাকে বলে তোমার কি মনে হয় আমি কি তোমার এটিএম নাকি। তখন জিউক সিওনেকে বলে আচ্ছা তোমার স্কুলে কি কিছু হয়েছে বলে আমাকে বলো, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা দুইজন একসাথে সেটি সমাধান করব। তখন সিওনে তাকে বলতে থাকে তুমি কি সলভ করবে, গার্ডিয়ান হয়ে আমার স্কুলে যাবে আর হঠাৎ করে আবার গায়েব হয়ে যাবে যখন আমাকে নিয়ে তোমার কোনো পরোয়াই নেই। তো এই অভিনয় করা বাদ দাও। জিউক তাকে বলে আচ্ছা ঠিক আছে বাদ দাও। এটা বলে জিউক সেখান থেকে চলে যেতে লাগে। আর তখন সিওনে তাকে বলে ইয়ন নামের ওই মেয়েটির পুরো নাম শিয়ন। সে আমার মিডল স্কুলের ক্লাসমেট ছিল। ও যখন একেবারেই ছোট ছিল তখন তার মা তার বাবাকে মেরে কোথায় পালিয়ে গিয়েছিল। এরপরে আমরা ইয়নকে দেখি সে বসে থেকে নিজে নিজে বলছিল যে প্রথমবার আমার এরকম মনে হচ্ছে এস লাইন দেখে কারো জীবনও বাঁচে। আর তখনই তার ফোনে একজনের এসএমএস আসে যে এসএমএস এ লেখা ছিল আমিও তোমার মতো এস লাইন দেখতে পারি, আমার সাথে আর্ক হাই স্কুলে দেখা করো। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিনিয়ত এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।